নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পরণদীপ। আর আমরা যেমনটা হিস্ট্রির কোশ্চেন নিয়ে আলোচনা করছি, পলিটির কোশ্চেন নিয়ে আলোচনা করছি, জিওগ্রাফির কোশ্চেন নিয়ে এবং ইকোনমির কোশ্চেন নিয়ে আলোচনা করছি, আজ হিস্ট্রির পর্ব। আর এই পর্বে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি আমরা 10টি করে বলি, কিন্তু আমরা এখানে 50+ কোশ্চেন কিন্তু একটা সেটে আলোচনা করি। আর ভিডিওর লেন্থ অবশ্যই 10 থেকে 12 মিনিটের বেশি হয় না। তো চলুন ভিডিওটা সম্পূর্ণ শুরু করা যাক। এবং তারপর ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এগিয়ে চলো 2.0 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের ভিডিও পাবেন এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট পাবেন। চলুন শুরু করা যাক। আজকের যে প্রথম কোশ্চেন সেটা বলছে, দেখুন, গিয়াসউদ্দিন তুগলকের আসল নাম কি? অ্যাকচুয়ালি দেখুন, অনেক রাজা মহারাজা তারা আসল নামে পরিচিত নন। আপনারা এরকম অনেক উদাহরণ জানেন, যেমন বীরবল, তার আসল নাম কিন্তু বীরবল ছিল না। কমেন্ট বক্সে জানান যে বীরবলের আসল নাম কী ছিল। তো এখানে কোশ্চেন, গিয়াসউদ্দিন তুগলকের আসল নাম কি? এটা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, ডব্লিউবিপিএসসিরই কোশ্চেন। তো গিয়াসউদ্দিন তুগলকের আসল নাম ছিল কিন্তু গাজী মালিক। এখানে বর্গীর জয় হস্যি নাই, বর্গীর জয় দীর্ঘ হবে, তো একটু মানেটা ভুল আছে, দেখে নিন। গাজী মালিক হলো গিয়াসউদ্দিন তুগলকের আসল নাম। এটা মনে রাখবেন যে এই যে গাজী মালিক, তিনি কিন্তু খসরু খানকে মার্ডার করেন বা হত্যা করেন এবং তারপরে তিনি এই তুগলক ডায়নাস্টি প্রতিষ্ঠিত করেন। নিজের নাম পাল্টে নেন গাজী মালিক থেকে গিয়াসউদ্দিন তুগলক, এবং তিনি তুগলক ডায়নাস্টি প্রতিষ্ঠিত করেন। এই যে তার তুগলক ডায়নাস্টি বা তুগলক বংশ, এটা 1320 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠিত করেন এবং 1414 সালে এই তুগলক বংশের অবসান ঘটে। তো দেখুন, 1320 থেকে 1414 এডি পর্যন্ত দেওয়া রয়েছে। আর এখানে লেখা রয়েছে, দেখুন, ফার্স্ট ইন্ট্রোডিউসড ড্রেনেজ সিস্টেম, প্রথম খাল প্রথা কিন্তু এই গিয়াসউদ্দিন তুগলকই প্রতিষ্ঠিত করেন। দেখুন, এখান থেকে আমরা অনেকগুলো কোশ্চেন জানলাম। গিয়াসউদ্দিন তুগলক বংশের প্রতিষ্ঠাতা, তিনি খসরু খানকে হত্যা করেন এবং তুগলক বংশকে প্রতিষ্ঠা করেন। তার আসল নাম গাজী মালিক ছিল প্রথমে। তিনি 1320 খ্রিস্টাব্দে এই তুগলক ডায়নাস্টি প্রতিষ্ঠিত করেন এবং 1414 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বংশ টিকে থাকে এবং 1414 সালে এই বংশের অবসান ঘটে এবং তিনি প্রথম ড্রেনেজ সিস্টেম বা খাল প্রথা প্রথম চালু করেন। তো নেক্সট রয়েছে, খানুয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। খানুয়ার যুদ্ধ কবে কাদের হয়? দেখুন, খানুয়ার যুদ্ধ হয় 1527 সালে। তো 1527 সালে খানুয়ার যুদ্ধ হয়। সেই সময়ে কে রাজত্ব করছিলেন? সেই সময় রাজত্ব করছিলেন বাবর। সবে তখন 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন এবং তারপরে বাবরের সময় 4টি গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়। তো তেমন বাবর যখন প্রথম ভারতে তার আধিপত্য স্থাপনের জন্য যুদ্ধ করেন, সেই যুদ্ধের নাম কি? ফার্স্ট ওয়ার অফ পানিপথ বা পানিপথের প্রথম যুদ্ধ। এখানে দেখুন রয়েছে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে 1526 সালে। এখানে বাবর জিতে যান। তারপরে হয় কি, বাবর এবং রাণা সংগ্রাম সিংয়ের মধ্যে 1527 সালে খানুয়ার যুদ্ধ। 1526 সালে বাবরকে ভারতে আসতে সাহায্য করেছিল এই সংগ্রাম সিংই। এই সংগ্রাম সিংহ বাবরকে ইনভাইট করেছিল ভারত দখলের জন্য, কিন্তু পরবর্তীকালে 1527 সালে সংগ্রাম সিংয়ের সাথে বাবরের যুদ্ধ হয়, যে যুদ্ধ খানুয়ার যুদ্ধ নামে পরিচিত। এবং তারপরে হয় 1528 সালে চান্দেরির যুদ্ধ। চান্দেরির যুদ্ধ কাদের মধ্যে হয়? বাবর এবং মেদিনী রায়ের মধ্যে। সেখানে বাবর জয়যুক্ত হন এবং তারপরে হয় ঘোগরার যুদ্ধ, যেখানে বাবর এবং মাহমুদ লোদি, যিনি ইব্রাহিম লোদির ভাই, 1529 খ্রিস্টাব্দে বাবরের সাথে লড়েন এবং হেরে যান। অর্থাৎ 4টি যে যুদ্ধ, 1526 সালে বাবর এবং ইব্রাহিম লোদি, 1527 সালে বাবর এবং রাণা সংগ্রাম সিংয়ের মধ্যে খানুয়ার যুদ্ধ, 1528 সালে চান্দ্রের যুদ্ধ বাবর এবং মেদিনী রায়ের মধ্যে, 1529 সালে গোগরার যুদ্ধ বাবর এবং মাহমুদ লোদির মধ্যে, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বাবর জয়যুক্ত হন। নেক্সট কোশ্চেন বলছে, দেখুন, নীল বিদ্রোহ কত সালে হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এর আগে বহুবার এসছে, এসএসসি বলুন, রেলওয়ে বলুন, ডব্লিউবিসিএস বলুন, ডব্লিউবিপিএসসি বলুন, বহুবার এই কোশ্চেন রিপিট হয়েছে। তো নীল বিদ্রোহ হয় 1859 সালে। তো অ্যাকচুয়ালি নীল বিদ্রোহ 1859 সালে শুরু হয় কিন্তু শেষ হয় 1860 সালে। এবং এই নীল বিদ্রোহের নেতাদের নাম কী ছিল? নীল বিদ্রোহে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের নাম হলো বিষ্ণু অ্যান্ড দিগম্বর বিশ্বাস। বিষ্ণু বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এছাড়াও পাবনা বিদ্রোহ হয় 1870 সালে, যেটা বাংলাদেশে তখন অবস্থিত ছিল। তারপরে অ্যাকচুয়ালি বাংলাদেশ তখন তো বর্তমানে বাংলাদেশ, তখন ছিল বাংলা, অবিভক্ত বাংলা। তারপর রামসী বিদ্রোহ 1879 সালে। বরদৌলি বিদ্রোহ, এবারে ক্লার্কশিপের যে ডব্লিউপিএসসি ক্লার্কশিপের এক্সামটা হলো, সেখানে এসেছিলো বরদৌলিতে। কে ছিলেন এর মধ্যে?
তো এখানে সর্দার বল্লভভাই প্যাটেল, এছাড়াও আরও 3টি অপশান দেওয়া ছিল, সেগুলো আমার মনে নেই আপাতত। তো বরদৌলি বিদ্রোহ হয় গুজরাটে 1928 সালে, সেখানে নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও মোপলা বিদ্রোহ হয় কেরালায়। পরীক্ষায় কোশ্চেন আসে যে মোপলা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়? সঠিক উত্তর কেরালা, 1921 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে দেখুন, হু ওয়াজ দ্য লিডার অফ রিভোল্ট অফ 1857 ইন লখনৌ? তো 1857 সালের যে মহাবিদ্রোহ হয়, সেই 1857 সালে মহাবিদ্রোহতে লখনৌতে কে নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক উত্তর বেগম হজরত মহল। লখনৌতে নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল এবং তিনি পরাজিত হওয়ার পরে নেপালে পালিয়ে যান। তারপর এছাড়াও কানপুরে নেতৃত্ব দেন নানা সাহেব এবং তাতিয়া টোপি। আচ্ছা, এখানে বানানটা ভুল রয়েছে, তাতিয়া হবে, কে নয়, আই হবে, তাতিয়া টোপি। ঝাঁসিতে নেতৃত্ব দেন লক্ষ্মীবাই এবং তিনি পরাজিত হন এবং তাকে হত্যা করা হয়। দিল্লিতে নেতৃত্ব দেন বাহাদুর শাহ, তিনি রেঙ্গুনে নির্বাসিত হন। আর তার যে কমান্ডার ছিল বাখত খান, তিনিও কিন্তু যুদ্ধে মারা যান। নেক্সট রয়েছে দেখুন, হু ওয়াজ রিটেন দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট অফ ভগবদ্গীতা? তো ভগবদ্গীতার ইন্ট্রোডাক্টরি পার্ট অর্থাৎ যে ভূমিকা, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করেন। অ্যাকচুয়ালি রিটেন নয়, ট্রান্সলেট হবে এখানে। হু ওয়াজ ট্রান্সলেট দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট অফ ভগবদ্গীতা ইন ইংলিশ? তো সঠিক উত্তর চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স তিনি ভগবদ্গীতার যে ইন্ট্রোডাক্টরি পার্ট বা ভূমিকা, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করেন। নেক্সট এছাড়াও আরও কিছু ডিরেক্ট কোশ্চেন দেখুন এখানে। এই যে ভগবদ্গীতার ইন্ট্রোডাক্টরি পার্টকে ইংলিশে ট্রান্সলেট করেন কার সময়? এটা ওয়ারেন হেস্টিংসের সময়। ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর জেনারেল হন। তখন গভর্নর জেনারেল ছিল, তারপরে 1772 সালের পর থেকে বাংলার গভর্নর জেনারেল নামে পরিচিত হন তিনি, অর্থাৎ গভর্নর জেনারেল অফ বেঙ্গল। আর এই সময়ে আরও ইম্পর্ট্যান্ট যে সোসাইটিগুলো ছিল, ইম্পর্ট্যান্ট প্রতিষ্ঠানগুলো ছিল, তার মধ্যে হলো 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি। এছাড়াও রোহিলা অ্যাওয়ার্ড হয় 1774 সালে। একই সালে 1774 সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। তারপর এডমন্ড বার্ক বিল, এটা কিন্তু 1783 সালে। আর এই যে ওয়ারেন হেস্টিংস, তার সময়কাল ছিল 1772 থেকে 1785 সাল পর্যন্ত বা 1786 সাল পর্যন্ত। 1786 সাল থেকেই কিন্তু পরবর্তী গভর্নর জেনারেল আসেন। আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে 1786 সালে কোন গভর্নর জেনারেল আসেন। নেক্সট রয়েছে দেখুন, ডিউরিং হুইচ ভাইসরয় খেদা সত্যাগ্রহ হ্যাপেন? তো কোন ভাইসরয়ের সময় খেদা সত্যাগ্রহ ঘটে? তো 1772 সালে গভর্নর জেনারেল অফ বেঙ্গল নামে পরিচিত হয় গভর্নর জেনারেল। তারপরে এটি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয় এবং ফাইনালি সেটা 1857 সালে হয় কি ভাইসরয়। এই পদটাই ভাইসরয় হয়ে যায়। আর এই ভাইসরয়, কোন ভাইসরয়ের সময়ে খেদা সত্যাগ্রহ হয়? খেদা সত্যাগ্রহ হয় অ্যাকচুয়ালি 1918 সালে। তো খেদা সত্যাগ্রহের সময় লর্ড চেমসফোর্ড ছিলেন। লর্ড চেমসফোর্ড 1916 থেকে 1921 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন এবং সেই সময় খেদা সত্যাগ্রহ হয়। চম্পারণ সত্যাগ্রহ হয় 1917 সালে। খেদা এবং আহমেদাবাদ সত্যাগ্রহ 1918 সালে হয়। পরীক্ষায় কোশ্চেন আসে, সিকোয়েন্স ওয়াইজ আসে যে চম্পারণ, খেদা এবং আহমেদাবাদ, এটাকে সিকোয়েন্স ওয়াইজ সাজাও। যেমন চম্পারণ হয় 1917, এটা আগে হবে, তাহলে খেদা এবং আহমেদাবাদ 1918, যার মধ্যে খেদা আগে। আর রাওলাট অ্যাক্ট এই সময় হয় 1919 সালে। আর রাওলাট অ্যাক্টের প্রতিবাদের দরুন কিন্তু জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্রি হয় 1919 সালে 13 এপ্রিল। আর স্যাডলার কমিশন 1917 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট দেখুন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? সত্য সাধক সমাজ কে প্রতিষ্ঠিত করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সঠিক উত্তর জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে সত্য সাধক সমাজ প্রতিষ্ঠিত করেন আর তিনি মহারাষ্ট্রে এটি প্রতিষ্ঠিত করেন 1873 সালে। আর সত্যশোধক সমাজের যে প্রতিষ্ঠাতা অর্থাৎ জ্যোতিবা ফুলে, তার একটি ইম্পর্টেন্ট বুক রয়েছে, পরীক্ষায় বহুবার রিপিট হয়, তার নাম হচ্ছে গুলামগিরি। গুলামগিরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন। নেক্সট রয়েছে দেখুন, হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া হোয়েন আইএনসি ওয়াজ এস্টাবলিশড? যখন আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখন কে ভাইসরয় অফ ইন্ডিয়া ছিলেন? তো সঠিক উত্তর হবে লর্ড ডাফরিন। লর্ড ডাফরিনের সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এবং 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা কে করেন? অ্যালান অক্টাভিয়ান হিউম। তিনি একটু ভারতীয়দের প্রতি তার একটু টান ছিল, তো অ্যালান অক্টাভিয়ান হিউমই কিন্তু এই যে আইএনসি প্রতিষ্ঠা করেন এবং এখানকার ফার্স্ট প্রেসিডেন্ট ছিল উমেশচন্দ্র ব্যানার্জি।
প্রথম মিটিং হয় কোথায়? গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজের হলে বোম্বাইতে। অ্যাকচুয়ালি পুনেতে হওয়ার কথা ছিল, কিন্তু ওখানে একটা মহামারী দেখা গেছিলো, প্লেগ দেখা গেছিলো প্রচুর পরিমাণে, সেই জন্য সেটা বোম্বেতে হয়। নেক্সট রয়েছে দেখুন, হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ আইএনসি? আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন? সঠিক উত্তর বদরুদ্দিন তায়েবজি। আর তিনি মাদ্রাজের যে সভাটা হয়েছিল সেখানে প্রেসিডেন্ট হয়েছিলেন এবং 1887 সালে। এখানে বলে দিচ্ছি, প্রথম ব্রিটিশ প্রেসিডেন্ট কে ছিলেন? জর্জ উইল, 1888 এলাহাবাদের মিটিংয়ে। প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? অ্যানি বেসান্ত, শ্রীমতী অ্যানি বেসান্ত, কলকাতার মিটিংয়ে 1917 সালে। প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট সরোজিনী নাইডু, কানপুরের মিটিংয়ে 1925 সালে। মনে রাখবেন, ইম্পর্ট্যান্ট খুব। নেক্সট রয়েছে, হু ওয়াজ কল্ড দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ সাউথ ইন্ডিয়া? সাউথ ইন্ডিয়ার গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? তো গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয় এটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। খুবই ইজি কোশ্চেন। তো আজকের কোশ্চেন, কাকে সাউথ ইন্ডিয়ার গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়? তো সঠিক উত্তর জি সুব্রমণিয়াম আইয়ার। জি সুব্রমণিয়াম আইয়ার বা জি সুব্রমণ্য আইয়ার, তাকে কিন্তু গ্র্যান্ড ওল্ড ম্যান অফ সাউথ ইন্ডিয়া বলা হয়। তিনি কিন্তু মাদ্রাজ সভা প্রতিষ্ঠা করেন এবং দ্য হিন্দু নামে একটি নিউজ পেপার, বর্তমানে যে হিন্দু দেখছেন দ্য হিন্দু, এই নিউজ পেপার প্রতিষ্ঠা করেন ইংলিশে, এবং স্বদেশ মিত্র নামে একটি নিউজ পেপার প্রতিষ্ঠা করেন তামিল ভাষায়। তো এই ছিল আজকে টোটাল আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।